আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। আজকে বাংলাদেশে কোথাও যদি গন্ডগোল ঝামেলা হয়, কলেজের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি বা ছাত্ররা যদি ঝামেলা লাগে, আজকে ঢাকা কলেজ এবং 7 কলেজের মধ্যে আবার যদি কোনো বিশৃঙ্খল পরিস্থিতি হয়, হাসনাত আব্দুল্লাহকে কি ওখানে খুঁজে পাওয়া যাবে? প্রেক্ষাপট আছে। আর কিন্তু ওই কি জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুতেই আমরা ইউনুস আমলে হাসনাত আব্দুল্লাহকে দেখেছি। পরে কোন রকম মানিজ্যতের ভয়ে তারা ঘরে উঠেছেন, সেই আমল তো নাই এখন। তাদের ভয়ে হসপিটাল বিল কমায়, তাদের ভয়ে ইউনো ম্যাজিস্ট্রেট থরথর করে কাঁপে। চেঞ্জ হয়েছে না সেগুলো, কিন্তু তারা বোধহয় এখনো বুঝতে পারছেন না যে এই দিন দিন না আরো দিন আছে। এবং তারা তো এটা জানেন, তারা আমাদের চেয়ে কিন্তু ভালো জানেন। আমরা তো সবসময় একদম স্পষ্ট ভাষায় বলি যে আওয়ামী লীগ ফিরবে। ওই স্পিরিটটা, 71-এর স্পিরিট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্পিরিট, ওই স্পিরিটটা ফিরবে। এটা বাস্তবতা, এটা বিএনপি বোঝে, হাসনাত আব্দুল্লাহরাও বোঝেন। কিন্তু এইটা কি বোঝেন যে আওয়ামী লীগ যেদিন ফিরবে, এই যে তাদের ইউনুস কাল ছিল, ইউনুস কাল বিদায় হয়ে তারেক রহমান কাল এসছে, বিএনপি কাল এসছে, এই কালে তাদের একটু ভাটা পড়েছে। আওয়ামী লীগ কাল আসলে সেইটা ভৌগোলিক কোনো ব্যাখ্যা, আমি ভূগোলের ছাত্র, আমার কাছে ভৌগোলিক কোনো ব্যাখ্যা নেই যে এই পরিস্থিতি হবে। এটা না জোয়ার হবে, না ভাটা হবে, না মরুভূমি হবে। আমি জানি না তাদের হাসান আব্দুল্লাহদের অবস্থা কি হবে, তারা বোধহয় এটা নিয়ে খুব টেনশন। আচ্ছা, বিএনপি সংসদে ডক্টর ইউনূসের বিচিত্র 133 অধ্যাদেশ উত্থাপন করেছে। এর মধ্যে বেশ কিছু কিছু অধ্যাদেশ তারা বাতিল করতে চাইছে, আমি বিষয়ে কিছু স্টেপ নিয়েছে। হাসান আব্দুল্লাহ একটা জায়গায় খুব আক্ষেপ করে বলছেন যে এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। কি প্রসঙ্গে বলছেন একটু শুনেন। সে জায়গাটায় অন্তর্বর্তী সরকারের জারি করা বেশ কিছু অধ্যাদেশ বাতিল করা নিয়ে সরকারের সমালোচনা করেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার ফেসবুকে তিনি একটা পোস্ট দিয়েছেন। সরকারের দিকে ইঙ্গিত করে হাসনাত লিখেছেন, এখন শুধু এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। এর আগে বৃহস্পতিবার ফেসবুকে অপর এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ বলেন, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার সংশোধন অধ্যাদেশ, মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ ও গণভোট অধ্যাদেশ সরকার পক্ষ বাতিল করার প্রস্তাব করেছে। এসব নিয়ে বহু আলোচনার দাবি রাখে। বাংলাদেশের বাস্তবতায় বিএনপি জনগণের ম্যান্ডেট পাওয়া দল, তারা কেন বাতিল করেছে নিশ্চয়ই তাদের পক্ষে বক্তব্য আছে। তবে একটা জায়গায়, এই যেমন তাসমিন যারা একটা জায়গায় কমপ্লেন করছে, তাসিম যারা এনসিপি থেকে পদত্যাগ করেন, ডাক্তার তাসিম যারাও অধ্যাদেশ বাতিলে নেওয়া উদ্যোগের সমালোচনা করেছেন। তিনিও ওই সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলে সরকারের সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি আরো প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তার অবশ্য একটা লজিক আছে যে সরকার বলছে যে আইন শৃঙ্খলা বাহিনীর কারো বিরুদ্ধে যদি কোনো স্টেপ নিতে হয়, তদন্ত করতে হয়, তাহলে সরকারের পারমিশন লাগবে। অতীতেও আইন শৃঙ্খলা বাহিনীগুলোর বিরুদ্ধে কোনো আইনি স্টেপ নেওয়াটা সরকারের এই পারমিশনের বেড়াজালে আটকে ছিল। ফলে এইরকম যদি অনুমতি সিস্টেম থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী গুম খুন যাই করুক, সেই তদন্ত আসলে পক্ষপাত দুষ্ট হবে। তাসিম যাওয়ার পয়েন্ট ঠিক আছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ সবকিছুর মধ্যে 1 চিমটি শেখ হাসিনা, 2 চিমটি ফেসিবাদ, 3 চিমটি ওই জুলাই, এসব মিশিয়ে যখন নানান কিছু ব্যাখ্যা করেন, তখন যুক্তিতে খাটে না। কারণ সে ইতিমধ্যে খালেদা জিয়াকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছে না? বিএনপি প্রয়াত চেয়ারপারসন এবং খালেদা জিয়া নাকি সংবিধান ছুঁয়ে ফেলার কথা বলেছেন, একটা মানে একদম জীবন্ত একটা ভিডিওকে সে বিকৃত করেছে। ফলে এই লোকগুলো তাদের অন্তরের ভেতরে যে শেখ হাসিনা ভীতি একটা কাজ করে, শেখ হাসিনা থরথর করে, কবে আসলো হাসিনা চলে আসলো কিনা, আওয়ামী লীগ চলে আসলো কিনা, আসবে জানে নির্ধারিত আসবে, কিন্তু এই ঢুকে গেল কিনা, ঘুম থেকে উঠেই দেখবে কিনা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে গেছে। সেই জন্যই যদি বলে
এজন্যই বোধহয় বলছে, এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া। দেশের শীর্ষ রাজনীতিবিদ ও উচ্চপদস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে গিয়ে নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে চলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। ঘুষ দুর্নীতির অভিযোগের পর এবার ট্রাইব্যুনালের মতো একটি স্পর্শকাতর জায়গা থেকে সিসিটিভি সিস্টেমের হার্ড ড্রাইভ বদলে ফেলা এবং গুরুত্বপূর্ণ ফুটেজ গায়েব হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার আমলে গঠিত প্রসিকিউশন টিমের বিরুদ্ধে ওঠা ঘুষ আর দুর্নীতির প্রমাণ লোপাটের জন্যই সিসিটিভির গুরুত্বপূর্ণ ফুটেজগুলো গায়েব করা হয়েছে কি না সে প্রশ্ন উঠেছে। আবার আইসিটিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলায় সাজানো সাক্ষী হাজির করা হচ্ছে কিনা সে প্রশ্ন উঠছে। সম্প্রতি কয়েকটি মামলায় রাষ্ট্রপক্ষের হাজির করা বেশ কয়েকজন সাক্ষী জেরার মুখে এমন সব তথ্য দিয়েছেন যেগুলো নিয়ে আদালত পাড়ায় উঠেছে প্রশ্ন। যেমন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া মামলা ও অপরাধের সাথে সংশ্লিষ্ট তথ্যের চেয়ে এমন কিছু বক্তব্য আদালতে উপস্থাপন করেছেন যেগুলো বর্তমান বিএনপি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে। আসামি পক্ষের অনেকেই অভিযোগ করেছেন সাজানো সাক্ষী হাজির করা এবং পরে জেরায় তাদের দেওয়া তথ্যে অনেক গরমিল পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এসব সাজানো সাক্ষী ফেঁসে যেতে পারেন। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর প্রসিকিউশন। কিন্তু দেশের শীর্ষ রাজনীতিবিদ ও উচ্চ পদস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে গিয়ে নতুন নতুন বিতর্কের জন্ম দিয়ে চলেছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। পূর্বের বিতর্কের অবসানে তদন্ত কমিটি গঠিত হলেও ঘটেছে সিসিটিভি ফুটেজ গায়েবের ঘটনা। উঠে এসেছে কম্পিউটার হার্ড ড্রাইভ পাল্টে ফেলার তথ্য। ঘটনার সূত্রপাত হয় 2026 সালের 23 ফেব্রুয়ারি প্রসিকিউটর BM সুলতান মাহমুদের একটি বিস্ফোরক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। সেখানে অভিযোগ করা হয় 2025 সালের 19 সেপ্টেম্বর আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার আসামি সাবেক পুলিশ উপপরিদর্শক শেখ আফজালুল হকের স্ত্রী একটি ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমের কক্ষে প্রবেশ করেছিলেন। সুলতান মাহমুদের দাবি, অর্থের বিনিময়ে পরবর্তীতে আফজালুলকে রাষ্ট্রপক্ষের সাক্ষী করা হয় এবং তিনি খালাস পান। প্রসিকিউটর সুলতান আরও দাবি করেন বিষয়টি তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নজরে আনা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, বরং বিষয়টি নিয়ে প্রসিকিউটর গাজী মোনার হোসেন তামিমকে জিজ্ঞাসাবাদ করার কারণে সুলতান মাহমুদকে তিরস্কার করা হয় বলে পোস্টে অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্ত প্রসিকিউটর এবং সাবেক চিফ প্রসিকিউটর উভয়ই এই অনিয়মের কথা অস্বীকার করেছেন। ডেইলি স্টার প্রতিবেদনে বলা হয়েছে, প্রসিকিউশনের বিরুদ্ধে এমন অভিযোগের ইঙ্গিত খুবই ভয়াবহ। বেশ কয়েকজন প্রসিকিউটর জানিয়েছেন 2025 সালের 19 সেপ্টেম্বর প্রসিকিউটরের চেম্বারে ওই উপপরিদর্শকের স্ত্রী প্রবেশের পরই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপর আসে আসামি পক্ষ থেকে সরাসরি কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ। ট্রাইব্যুনালের প্রসিকিউশন সদস্যদের ব্যাপক দুর্নীতির তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর গত 10 মার্চ ট্রাইব্যুনালে নতুন করে নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম 5 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেন। ওই কমিটি সাবেক প্রসিকিউটর সাইমন রেজা তালুকদারের বিরুদ্ধে জামিন করিয়ে দেওয়ার অভিযোগ সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর থেকে এই পর্যন্ত সব বিষয় খতিয়ে দেখবে বলে জানানো হয়েছিল। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, তদন্ত কার্যক্রমের ধারাবাহিকতায় আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় প্রসিকিউটর গাজী MS তামিমের বিরুদ্ধে অপরাধীদের পরিবারের সদস্যদের থেকে টাকার ব্যাগ নেওয়ার প্রসঙ্গ উঠে আসে। সেদিন আসলে কি ঘটেছিল তা যাচাই করতে 2025 সালের 13 অক্টোবরে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে যান প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা। কিন্তু তিনি দেখতে পান নির্দিষ্ট ওই দিনের ভিডিও হার্ড ড্রাইভে নেই। ডেইলি স্টার খবরে বলা হয়েছে, আসলে 6 মরদেহ পোড়ানোর মামলার আসামি আফজালুলের স্ত্রী টাকার ব্যাগ নিয়ে তামিমের রুমে ঢুকেছিলেন। সুলতানের ওই অভিযোগের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া এখন কমিটির জন্য চ্যালেঞ্জিং হতে পারে, কারণ কয়েক সপ্তাহ পরেই ট্রাইব্যুনালের একটি হার্ড ড্রাইভ বদলে ফেলা হয়েছে যেখানে ঘটনার দিনের তামিমের অফিসের বাইরের সিসিটিভি ফুটেজ থাকার কথা ছিল। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তদন্ত কর্মকর্তা জোহাকে সংশ্লিষ্ট ফুটেজ উদ্ধারের নির্দেশ দেওয়ার পর বিষয়টি সামনে আসে। দৈনিক নয়া দিগন্তের প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্কিত ওই সিসিটিভি ফুটেজের বিষয়ে প্রসিকিউটর ও কম্পিউটার ফরেনসিক ইনভেস্টিগেটর তানভীর হাসান জোহা জানান, সিসিটিভি সিস্টেম লকার পরীক্ষা করে দেখা গেছে
গুরুত্বপূর্ণ কিছু হার্ড ড্রাইভ প্রতিস্থাপন করা হয়েছে। রেজিস্টার রেকর্ড অনুযায়ী চতুর্থ নেটওয়ার্ক ভিডিও রেকর্ডারের হার্ড ড্রাইভটি নষ্ট বা হ্যাকড হওয়ার অজুহাতে 2025 সালের 13 অক্টোবর অফিসিয়াল নির্দেশে পরিবর্তন করা হয়। তবে বেশ কয়েকজন প্রসিকিউটর প্রশ্ন তুলেছেন, হ্যাকিংয়ের সন্দেহ থাকা সত্ত্বেও কেন ড্রাইভটি ফরেনসিক পরীক্ষার জন্য সংরক্ষণ না করে বা থানায় জিডি না করে দ্রুত প্রতিস্থাপন করা হলো। সরবরাহকারী প্রতিষ্ঠান বারণ জানিয়েছে তারা ওয়ারেন্টির অধীনে নতুন ড্রাইভ লাগিয়ে দিয়েছে, যার ফলে পুরনো ফুটেজ উদ্ধারের সুযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। ট্রাইব্যুনালের সহকারী উপপরিদর্শক বা এএসআই মোহাম্মদ নাসির উদ্দিন ডেইলি স্টারকে জানিয়েছেন তিনি তাৎক্ষণিকভাবে সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত বরুণ নামে একজনের সঙ্গে যোগাযোগ করেন এবং পরদিন গণপূর্ত বিভাগের কর্মীদের উপস্থিতিতে নতুন হার্ড ড্রাইভটি বসানো হয়। অবশ্য প্রসিকিউটর গাজী তামিম এই অভিযোগগুলোকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন ট্রাইব্যুনাল কর্তৃপক্ষের মতে কোনো ফুটেজ গায়েব হয়নি। তার মতে গত 10 মার্চ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এখনো সিসিটিভি ফুটেজ নিয়ে আনুষ্ঠানিক কাজ শুরু করেনি এবং জোহাকে এই বিষয়ে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সিসিটিভির ফুটেজ গায়েব হওয়া নিয়ে এই পাল্টাপাল্টি বক্তব্যের ফলে পুনর্গঠিত প্রসিকিউশন টিমের অভ্যন্তরীণ স্বচ্ছতা ও শৃঙ্খলা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। দর্শক, অন্তর্বর্তী সরকারের আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে সাজানো সাক্ষী হাজির করার অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে সজল হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে বুলু বেগমকে উপস্থাপন করা হয়। তিনি ট্রাইব্যুনালে দাবি করেছেন তার ছেলে বিএনপি করত বলে তাকে হত্যা করা হয়েছিল, অথচ তার ছেলে নিহত সজল বিএনপির কোনো কমিটির কোনো পদে কখনোই ছিল না। ঘটনার 15 বছর পর ট্রাইব্যুনালে সাক্ষী দিতে গিয়ে তিনি বলেছেন তার ছেলের হত্যার বিষয়ে জয়দেবপুর থানায় মামলা হয়েছিল কিনা সেটিও তিনি জানেন না, এমনকি তার ছেলের শরীরের কোথায় ক্ষতচিহ্ন সেটিও জানেন না। তার ছেলে কয় তারিখ মারা গিয়েছিলেন, কয় তারিখ নিখোঁজ হয়েছিলেন সেসবের কিছুই তিনি আদালতে বলতে পারেননি। আইনজীবীরা বলছেন একজন মা যার সন্তান নিখোঁজ হওয়ার পর লাশ পাওয়া গেছে তার পক্ষে সেই ট্র্যাজেডির সাথে সংশ্লিষ্ট মৌলিক তারিখ বা ঘটনাগুলো ভুলে যাওয়া অস্বাভাবিক। বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা তাকে কোথায় জিজ্ঞাসাবাদ করেছেন তা মনে করতে না পারা নির্দেশ করে যে হয়তো তাকে সরাসরি জিজ্ঞাসাবাদই করা হয়নি অথবা তার জবানবন্দি প্রসিকিউশনের আগে থেকেই তৈরি করে দেওয়া হয়েছিল। বুলু বেগম তার জবানবন্দিতে জিয়াউল হাসানের নাম সরাসরি উল্লেখ করলেও জেরার সময় তিনি স্বীকার করেছেন তিনি অনেক কিছুই পরে শুনেছেন। জিয়াউল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একই মামলায় রাষ্ট্রপক্ষের 1 নম্বর সাক্ষী হলেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তার সাক্ষ্য এবং পরবর্তী জেরার নথিগুলো আমাদের হাতে এসেছে। সেসব নথি বিশ্লেষণ করলে দেখা যায় তার সাক্ষ্যের প্রতিটি পর্যায়ে সামরিক শৃঙ্খলা এবং নথিপত্রের অভাবের কারণে প্রশ্নের সম্মুখীন হয়েছে। জেনারেল ইকবাল তার সাক্ষ্যে বারবার দাবি করেছেন তিনি সেনাপ্রধান হওয়ার পর গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য তৎকালীন র্যাবের এডিজি এবং জিয়াউল হাসানকে মৌখিক নির্দেশ দিয়েছিলেন। সামরিক বাহিনীর মতো একটি সুশৃঙ্খল সংস্থা যেখানে প্রতিটি ছোট ঘটনাও লিখিত আকারে নথিভুক্ত করার কঠোর নিয়ম রয়েছে, সেখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো জাতীয় ও আন্তর্জাতিকভাবে সংবেদনশীল বিষয়ে কেন কোনো লিখিত প্রশাসনিক আদেশ জারি করা হলো না তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা তিনি দিতে পারেননি। জেরার সময় তিনি স্বীকার করেন তার এই তথাকথিত মৌখিক আদেশ সংরক্ষণের জন্য কোনো ডিজিটাল সিস্টেম বা লিখিত নথিপত্র ব্যবহার করা হয়নি, অথচ আর্মি অ্যাক্ট অ্যান্ড রুলসের চ্যাপ্টার 1 রুল 3 এবং চ্যাপ্টার 2 সেকশন 19-এ পরিষ্কার বলা হয়েছে উচ্চতর কর্তৃপক্ষের কাছে প্রেরিত যে কোনো রিপোর্ট বা সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ আদেশ অবশ্যই লিখিত হতে হবে। আইন বিশেষজ্ঞরা মনে করেন জেনারেল ইকবালের এই দাবি সামরিক আইনের পরিপন্থী এবং প্রমাণের অভাবে তা কেবল একটি ব্যক্তিগত আক্রোশপ্রসূত বয়ান হিসেবে বিবেচিত হতে পারে। সেনাবাহিনীতে যেখানে সাধারণ ছুটি বা বদলির জন্য লিখিত মুভমেন্ট অর্ডার প্রয়োজন হয় সেখানে জীবনের নিরাপত্তা সংক্রান্ত আদেশ মৌখিক হওয়া প্রায় অসম্ভব। জেনারেল ইকবাল তার সাক্ষ্যে দাবি করেছেন জিয়াউল হাসান তার নিয়ন্ত্রণের বাইরে ছিলেন কারণ তিনি র্যাবে ডেপুটেশনে কর্মরত ছিলেন, অথচ সেনাবাহিনী আইন ও বিধির বিশ্লেষণ ভিন্ন কথা বলে। আর্মি অ্যাক্ট সেকশন 2 এর 2
2A অনুযায়ী সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত প্রতিটি অফিসার অবসরপ্রাপ্ত বা বরখাস্ত না হওয়া পর্যন্ত এবং ডেপুটেশনে থাকলেও তিনি সেনা প্রধানের প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত নিয়ন্ত্রণের অধীনে থাকেন। জেনারেল ইকবাল নিজেই স্বীকার করেছেন তিনি জিয়াউল হাসানকে পদোন্নতি দিয়েছেন এবং তাকে র্যাবের এডিজি হিসেবে নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। প্রশ্ন উঠছে, যদি জিয়াউল হাসান সত্যি অপরাধী হতেন তবে সেনাপ্রধান হিসেবে কেন তিনি তাকে পুরস্কৃত করলেন এবং কেন তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠন করলেন না? ট্রাইব্যুনালের একটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময় ইকবাল করিম ভূঁইয়া ট্রাইব্যুনালে গিয়ে এমন সব মন্তব্য করেছেন যেগুলোর কারণে বর্তমান বিএনপি সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে। যেমন তিনি বলেছিলেন 2003 থেকে 2006 সাল পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে। র্যাব গঠনের আগে তখনকার বিএনপি সরকারের আমলে অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটেছিল। এই অপারেশন ক্লিন হার্টের সকল সদস্যকে ইনডেমনিটি দিয়েছিল বিএনপি সরকার, যেটিকে ইকবাল করিম ভূঁইয়া বলেছেন এই ইনডেমনিটি ছিল হত্যার লাইসেন্স প্রদান। আইনজীবীরা মনে করেন গুম খুন সহ বিনা বিচার হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হলে সব আমলের ঘটনাগুলোর বিচার করতে হবে। সেক্ষেত্রে র্যাবের হাতে কথিত ক্রসফায়ারের নিহতের সংখ্যা তখনকার বিএনপি আমলেই বেশি হয়েছিল। প্রশ্ন উঠেছে, সাবেক সেনাপ্রধান হয়েও জেনারেল ইকবাল করিম ভূঁইয়া সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যার অভিযোগ করেছেন, এমনকি তিনি আদালতে বলেছেন স্বাধীনতার পর থেকে সেনাবাহিনী হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছিল। তিনি বলেছেন সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় সৈন্যদের ডিহিউম্যানাইজ বা অমানবিক করা হয় যাতে তারা মানুষকে কেবল টার্গেট মনে করে। তিনি আরো দাবি করেন এক গুলি এক শত্রু নীতি সৈন্যদের খুনি হিসেবে গড়ে তোলে। এমনকি তিনি জঙ্গিবাদের অভিযোগে চাকরিচ্যুত সেনা কর্মকর্তার পক্ষেও গুণগান গেয়েছেন ট্রাইব্যুনালে দেয়া সাক্ষী। প্রশ্ন হলো কেন? ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করেন নথিপত্র ওজরা বিশ্লেষণ করে দেখা গেছে জলসিঁড়ি আবাসন প্রকল্প সংক্রান্ত আর্থিক অনিয়মের অভিযোগ আছে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে। জেনারেল ইকবাল এই প্রকল্পের চেয়ারম্যান থাকাকালীন সময়ে জমি অধিগ্রহণ নিয়ে বিপুল পরিমাণ অভিযোগ উঠেছিল। এমনকি ট্রাইব্যুনালের জেরায় উঠে এসেছে জিয়াউল হাসান একজন গোয়েন্দা কর্মকর্তা হিসেবে জলসিঁড়ি প্রকল্পের কিছু দুর্নীতি সম্পর্কে জানতে পেরেছিলেন এবং জেনারেল ইকবালের কিছু বেআইনি মৌখিক আদেশ পালন করতে অস্বীকার করেছিলেন। এই অভিযোগ থেকে বাঁচতে তখনকার প্রসিকিউশন টিমের হয়ে সাক্ষ্য দিতে সাবেক এই সেনাপ্রধান আইসিটিতে যেতে বাধ্য হয়েছিলেন কিনা এমন জনশ্রুতিও আছে আদালত পাড়ায়। আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মনির রোডের বাসা থেকে উচ্ছেদের ক্ষেত্রেও জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার হাত ছিল, এমনটাও শোনা যায়। কে কি বলেছে সেই প্রসঙ্গে না যাই, এটা নিয়ে আজকে সারাদিনই পর্যালোচনা, আজকে মানে আজকে 2 দিন ধরেই পর্যালোচনা বলতে হবে ডক্টর ইউনূসের কে নিয়ে তারা যে রিপোর্টটা করলো। কিন্তু আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু নতুন কিছু না। তারা যে পয়েন্টগুলো এখানে তুলে এনেছে সেগুলো কিন্তু দীর্ঘদিন থেকে ইউনূস যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু এগুলা আলোচনা হয়েছে। আমি করেছি, আপনি করেছেন, অনেকেই করেছে, আমার আজিজ ভাই করেছে। আমার মনে হয় যে এটা ব্যাপক আলোচিত। কিন্তু কালের কণ্ঠ যে কাজটা করেছে সেটা একটা কম্পাইল করে এনেছে। তারা একটা বড় একটা স্পেস দিয়েছে আজকে, তাতে করে এটাকে এবার নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এবং তখন হয়তো কেউ রিপোর্ট করেনি, এমনি আলোচনা হয়েছে, কথায় কথায় আলোচনা হয়েছে বা সিঙ্গেল রিপোর্ট হয়েছে। সেখানে জাস্ট সারফেস নিউজটা তুলে ধরেছে। এখানে তার ক্রিটিসাইজ ভঙ্গিতে আসছে যে সে যে একটা স্বার্থবাদী এবং একটা লোভী মানুষ, এবং যে এখন যেটা সবচেয়ে বেশি প্রচলিত যেটা আছে বিশ্ব বাটপার, সেই জিনিসটা এখানে একটা কম্পাইলনেসের মধ্যে ফুটে উঠেছে। এবং সেটা যারা সমালোচনা করছে এই রিপোর্টের, মনে করেন বেশিরভাগই এটা প্রশংসা করছে। 2-4 জন যাদের আপনি সমালোচনা করছেন তারা কিন্তু এটা বলছে না যে ইউনূস সহি, তারাও বলছে না ইউনূস সহি। তারা যেটা বলছে যে কালের কণ্ঠ এই রিপোর্ট যে করলো
এটা এমন কোনো মানে আবিষ্কার না আর কি, সেই জিনিসটাই বলছে। আমি নিজেও সেটা বলতে চাই যে কালের কণ্ঠ বিশেষ কোনো আবিষ্কার করে নাই। কালের কণ্ঠ যা সত্য সেটাকে কম্পাইল করেছে, এবং ইউনূসের ক্ষমতা গ্রহণের ক্ষমতা থেকে চলে যাওয়ার পর করেছে এটাকে, এবং এটা ব্যাপক কাভারেজ পেয়েছে এবং আলোচনা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে যে কাহিনীগুলো এখানে তুলে ধরা হয়েছে, আমি যদি সংক্ষেপে যদি একটা বলি, যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় যেটা সে অনুমোদন দিয়েছে, বাকি বিশ্ববিদ্যালয়গুলোর কোনো খবর নাই। এবং আমি যতদূর জানি যে তার এই বিশ্ববিদ্যালয় নিয়ে এখন আবার তদন্ত হচ্ছে, এটা স্থগিত হওয়ার পথে। এখন আরেকটা জিনিস হচ্ছে, গ্রামীণের 2 প্রতিষ্ঠানকে উনি ই ওয়ালেট দিয়েছেন এবং একটা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দিয়েছেন, এবং শপথের আগে এবং শ্রম আইনে দণ্ডপ্রাপ্ত মামলাগুলো খালাস করেছেন, এবং 7টা মামলা খালাস করেছেন। কত বড় বেহায়া বাটপার, চিন্তা করে দেখেন। নিজে ক্ষমতায় গিয়ে নিজে 7টা মামলা ইয়ে করে দিয়েছে, আর মানুষকে দিনের পর দিন মামলা দিয়ে যাচ্ছে। গ্রামীণ ব্যাংকের 5 বছরের জন্য আয়কর অব্যাহতি দিয়ে 1000 কোটি টাকা এখানে লস করেছেন। তারা বলছে যে প্রতি বছরে 2000 কোটি টাকা তারা 200 কোটি টাকা তারা কর দিত, এখন সেটা 5 বছর যদি চিন্তা করা হয়, সরকার 1000 কোটি টাকা এখানে লসের সম্মুখীন হবে। এবং গ্রামীণ কল্যাণ ট্রাস্ট যেটা 1043 কোটি টাকা আপনার কর ছিল, সেটাকে দেন দরবার করে সে মানে 6666 কোটি টাকা বানিয়েছিল, সেটাও আবার ক্ষমতায় বসে ওইটাকে মাফ করে দিয়েছে। মানে কি বলবেন, এগুলা বেহায়া, বেহায়ার থেকেও বেহায়া। এর মতো বেহায়া আর কেউ বাংলাদেশে কখনো ক্ষমতায় এসছে এটা কেউ দেখে নাই। তো এত কিছুর পরে যখন এই রিপোর্ট গুলো একসঙ্গে কম্পাইল করে দিচ্ছে, সেই জন্য আলোচনা হয়েছে। এবং ইয়ে তো স্বাধীন মালিকের একটা কমেন্ট দেখলাম, উনি সংবিধানের ইয়ে দিয়ে কোটেশন দিয়ে বলছে যে ক্ষমতায় থাকাকালে যে এই ধরনের যে ছাত্র সংশ্লিষ্ট জিনিসগুলো করে, সেটা যে কিভাবে এটা অন্যায় হয়, এবং এটা এই জন্য তার সাজা হওয়া উচিত। এবং আমার মনে হয় আজকে আজকে না হয় সাজা হবে না, সে যদি বেঁচে থাকে, এই সরকার পরিবর্তনের পরে যদি অন্য কোনো সরকার, একদিন না একদিন তার বিচার হবে। 111-এর বিচার কি হবে কেউ আমরা চিন্তা করেছিলাম? এখন হচ্ছে না, কত বছর পরের ঘটনা। Right. ইউনূসও সেরকম ভাবে এই বিচারের সম্মুখীন হতেই হবে। জি, আসলে এটাই আমরাও এটা দেখেছি যে মানে আসলে সময়টা ইম্পর্টেন্ট, কিন্তু ঘটনার বিচার হবেই। যদি কেউ ভাবে যে আমি করলাম, আমি পার পেয়ে গেলাম, এটা আসলে কেউ পার পায় না। অনেকে ভাবে হয়তো এই সময় আর কোনো শেষ নেই, এরা আমাকে সাপোর্ট দিচ্ছে, কিন্তু বাস্তবতা অনেক কঠিন, আমরা তো এটা দেখছি। তাকে তো আপনি খেয়াল করে দেন, তাকে কিন্তু সাংবাদিকরা এই ব্যাপারে কোশ্চেন করারই সুযোগ পায় নাই। জীবনে সে সাংবাদিক সম্মেলনেই যায় নাই। বাংলাদেশের ইতিহাসে এটা নাই যে কোনো সরকার প্রধান ক্ষমতায় বসে সাংবাদিকদের মুখোমুখি হন নাই। এই বাটপার শুধুমাত্র কোনো সাংবাদিকদের মুখোমুখি হন নাই, কোনো সংবাদ সম্মেলনে যান নাই। ছাপোষা 2-1টা মিডিয়াকে ইন্টারভিউ দিয়েছে, আবর্জনা ছিল ওগুলো, ওগুলো কোনো পড়ার যোগ্য ছিল না। নুরুল কবির ভাইয়ের ইন্টারভিউটা তবু পড়তে পেরেছিলাম, বাকিগুলো তো আবর্জনায় ভরা ছিল। তো এরকম একটা পরিস্থিতি সে কেন মুখোমুখি হয় না? কারণ এগুলো কোশ্চেন উঠতে পারতো। এরশাদের মতো ক্ষমতাবান ব্যক্তি, জেনারেল একজন, তাকেও কিন্তু কোশ্চেন করা গিয়েছে, এই যে প্রেসিডেন্ট সাহেব, আপনার কবিতা কেন প্রথম পাতায় ছাপা হয়, কোন যোগ্যতায়? কটা হয়েছিল? সেই জন্য সাংবাদিক মানে ইয়ে হয়েছিল, মানে এটা কি বলে, বদলির সম্মুখীন হয়েছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়েছিল, চাকরি খাওয়ার অবস্থা হয়েছিল। এই বাটপার তো সাংবাদিকদের মুখোমুখি হয় নাই, এক ডাস্টবিনকে দিয়ে দিয়েছিল সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য, আর কাউকে না। সে নিজে মুখোমুখি হতে পারে নাই। আচ্ছা, একটা কথা অনেকে বলে, আপনি যদি একটু ছোট করে বলেন, যে ইউনূসের সমালোচনা, ইউনূস সরকারের সমালোচনা, তাদের কাজের সমালোচনা বিভিন্ন সময় ক্ষমতা থাকলেন আমরা অনেকেই করেছি, আপনিও করেছেন, আমিও করেছি। কিন্তু আপনি জেল থেকে বের হওয়ার পর আপনার সমালোচনা যেন একটু বেশি তীব্র হয়ে গেছে ওনার ব্যাপারে। এটা কি আপনি আমি ব্যক্তিগতভাবে জানি না আক্রান্ত আপনারা হয়েছেন এই জন্য? আমি জেলে থাকতে আপনারা 3 মাস কোনো সমালোচনা করেন নাই বোধহয়, চুপ করেছিলেন। এই জন্য আমি বের হওয়ার পর আবার মনে হচ্ছে যে আমি বেশি করছি। আর কিন্তু আপনি যদি ধারাবাহিক ভাবে দেখেন, সেটা আগেও যা করেছি এখনো তা করছি। তখনও প্রশ্ন তুলেছি যে তুমি যে বাড়িটা ভেঙেছো, বঙ্গবন্ধুর বাড়ি, সে বাড়ির প্রেক্ষিতে আরেকটা বাড়ি, তোমার বাড়িও ভাঙা হবে। তুমি যে প্রধানমন্ত্রীর কার্যালয়টাকে বানিয়ে একটা জাদুঘর বানিয়েছো, এখন প্রধানমন্ত্রীর কার্যালয় কোথা থেকে পাবে? হয়তো কোনো একবার কোনো এক সরকার আসে, যদি প্রথম যদি কেউ কোনোটা উইথড্র করে, তাহলে সেই জাদুঘরকে ইয়ে করবে। সেই জাদুঘর তো এখনো চালুই হয়নি।
যাই হোক, এগুলো হচ্ছে আপেক্ষিক ভাবে মনে হচ্ছে আপনার, বা অন্যেরও মনে হতে পারে যে সমালোচনা করছে। সমালোচনা করবো না কেন? সমালোচনা করার তো অধিকার দিয়ে গেছিল, সমালোচনা করার কারণে জেলে নিয়ে গেছে। এখন তো তার ক্ষমতাও নাই, এখন তাকে কেন প্রশ্ন করতে পারবো না? আবার যদি আমি যদি এমন সব সমালোচনা করছি যেটা মিথ্যা, তাহলে আইনের আশ্রয় নিতে পারে, সে জন্য তো তার সুযোগ রয়ে গেছে। আচ্ছা, ইউনুস সরকার চলে গেছে, চলে যাওয়ার পর আমরা একটা সংসদ পেয়েছি। আমরা ভেবেছিলাম সংসদটা খুব ভাইব্রেন্ট হবে, কিন্তু সংসদে আসলে এক ধরনের উত্তেজনা আমরা দেখতে পাচ্ছি। হুম। এই উত্তেজনা কতটুকু প্রত্যাশিত বুঝতে পারছি না, কারণ আজকে দেখলাম যে রুবিন ফারহানা খুবই আলোচিত একজন সংসদ সদস্য, যিনি স্বতন্ত্র হিসেবে একজন নারী হিসেবে উনি মানে সংগ্রাম করে এবং লড়াই করে জিতেছেন। তিনি আজকে অত্যন্ত মানে যে কথাটা বললেন আমার কাছে অত্যন্ত করুণী মনে হয়েছে। উনি বললেন যে ওনাদের একজন সহকর্মী, একজন সংসদ সদস্য জামাত ইসলামের, তিনি নারী সংসদ সদস্যদের নিয়ে ওয়াজে বেশ কুৎসিত কথাবার্তা বলেছেন এবং উনি এই জন্য স্পিকারের কাছে বিচার চাইছেন। তো এই বিচার কি স্পিকার তো করবে, নিশ্চয়ই জনগণেরও তো নিশ্চয়ই ব্যাপার আছে, একটা ব্যাপার এটা না, এটা জনগণ তো ছি করছে। আমি আমি নিজে ওই ভিডিওটা দেখেছি। এত নোংরা, এত কদর্য। এবং শুধু যে উনি নারীদেরকে বলছেন তা তো না, তার পাশে বসা সংসদ সদস্যদের নিয়ে, পুরুষ সদস্যদের নিয়েও বলছে। এত নোংরা ভাষায় আমি মনে হয় কোন সংসদ সদস্যকে দেখিনি এভাবে তার সহকর্মীদের নিয়ে কথা বলে। আরেকজন সংসদ সদস্য আজকে দেখলাম, উনিও, ওনার নাম কি জানি, হামজা জাতীয় কোন একটা, এটা তো আমির হামজা, আরেকটা, হ্যাঁ, হানজালা। হানজালা, রাইট। ওই ভদ্রলোক বললেন যে তাকে জঙ্গি বলছে। দেখেন, উনাকে জঙ্গি বলছে, এটাও কিন্তু উচিত হয় নাই, কিন্তু সেটা আবার জনগণ বলছে, সেটা তো তার কোনো সংসদ সদস্য বলে নাই। উনি যাচ্ছিলেন, লোকজন বলছে যে এই তো জঙ্গি যায়। তো এটা উচিত হয় নাই যে যেই বলুক, কিন্তু সে তো জনগণ, জনপ্রতিনিধি তো কোনো বলে নাই যে আপনাকে। জনগণ রাস্তায় বের হলে আপনাকে অনেকে অনেক কথা বলতেই পারে। আপনি সেরকম যদি, আপনার গেট আপ যদি সেরকম হয়ে থাকে। যাই হোক, আমরা গেট আপ নিয়ে কথা না বলি, মানুষের মানে চেহারা সুরত নিয়ে কথা না বলি, যেটা আমির হামজা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যে এমপিরা এগুলো কথা বলছেন, যে ব্যক্তিটা যে ইয়েটা হানজালা যেটা বললেন যে আমাকে এটা বলেছে, কিন্তু ওই সংসদে তো আরেকজন সংসদ সদস্যকে বলা হয়েছে মুরতাদ। এটা নিয়ে হানজালা সাহেব কিছু বলছেন কিনা সে তো বলেন নাই। তো যেখানে সংসদ সদস্য ইয়েতে বসে মানে একজন সংসদ সদস্যকে বলতেছে যে মুরতাদ, সেটা নিয়ে কথা বলেন না। দূরের থেকে কোন সদস্য, কোন জনগণের জন মানে কোন এক লোক কি বললো সেটাকে গুরুত্ব দিয়েছেন। আর রুমিন যেটা বলেছে সেটা তো আমার মনে হয় যে ওনার বিচার পাওয়া উচিত। কারণ এত নোংরা ভাষায় একজন নারীদেরকে নিয়ে কথা বলা, এবং এই এই আমির হামজা সাহেব দীর্ঘদিন থেকে সোশ্যাল মিডিয়ায় একেবারে নর্দমায় পরিণত করেছেন, যে সমস্ত কথাবার্তা বলেন ওয়াজে বসে বসে, তাও আবার। আমার মনে হয় যে জামাত যদি বড় ধরনের কোনো ভুল করে থাকে, এই লোককে সংসদ সদস্য বানিয়ে পার্লামেন্টে পাঠানো। কারণ জামাতের অন্য নেতা কর্মীদের আমি কখনো দেখি নাই যে এরকম অশ্লীল ভাষায় কোনো কথা বলছে কেউ। জামাতের নেতাদের একটা স্ট্যান্ডার্ড আছে, এই এত এত বিলো স্ট্যান্ডার্ড এটা। আমাদের এখানে এই মুহূর্তে জ্বালানি সংকট নিয়ে খুব আলোচনা হচ্ছে। সরকার একদিকে বলছে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে, আতঙ্কিত হওয়ার কিছু নাই, কিন্তু তাতে মানুষের আতঙ্ক খুব একটা কমছে বলে মনে হয় না। আবার অনেকে মজুদ করেছে, সেই মজুদদারদেরকে ধরা হচ্ছে, নানা রকম হচ্ছে, এবং এইগুলিকে মোকাবেলার জন্য সরকার নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। এই পদক্ষেপের মধ্যে একটা পদক্ষেপের প্রস্তাব শোনা যাচ্ছে, সেটা হলো যে স্কুলগুলোকে 3 দিন অনলাইনে করবে আর 3 দিন ক্লাস করবে। এটা নিয়েও নানা রকম আপত্তি অনেক তুলেছেন। আমি একটা আজকে সোশ্যাল মিডিয়া, আপনি চোখে পড়েছে কিনা যাই না, একটা ছোট একটা স্টুডেন্ট সেই সংক্রান্ত একটা আপনার বক্তব্য দিলেন, যে আপনি সেটা দেখেছেন? আমি দেখেছি যে বিলিয়ন, সে একটা জি বিলিয়ন জি, ছেলে। তাহলে এটা নিয়ে আপনার একটা রিয়েকশন আপনি বলেন, বাচ্চা যে কথা না, বললেন। সে তো খুব একটা বাস্তব কথা বলেছে। আমরা ক্লাসে থাকলে 5টা পাখা চলতো, এখন আমরা 60 জন ছাত্র আছি, 60 জনের বাসায় বাসায় কয়টা লাইট জ্বলতেছে আর ফ্যান জ্বলতেছে, তাহলে চিন্তা করেন। এই জিনিসটা আমাদের মাথায় আসেনি, কারণ তাদের মাথায় কি আসবে? তারা ব্যাংককে যাচ্ছে ইংরেজি শিখতে। তো ব্যাংককে যারা ইংরেজি শিখতে পাঠায়, তাদের কাছ থেকে আপনি কতটা আশা করবেন?
তবে জ্বালানি তেলের ব্যাপারে আমাদের আসলে সাশ্রয়ী হতে হবে, এবং যে প্যানিকটা উঠে গেছে সেটা বন্ধ করতে হবে, এবং সরকার যে সমস্ত লোকজন এগুলো মজুত করছে এগুলোকে কঠোর একটা সাজা দিতে হবে। এটা একদম মানে এমন সাজা যেটা মানে জিন্দেগি ভর মনে রাখে, এরকম সাজা দিতে হবে। এবং মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে। আমি আমার নিজের ড্রাইভারকে দেখলাম, ওই দিন আমি আসতেছি, বলে যে একটা একটা দীর্ঘ লাইন দেখলাম আমি, সে মহাখালী থেকে শুরু করে একেবারে প্রাইম মিনিস্টার অফিসের কাছাকাছি পর্যন্ত লাইন। সে ওইখানে এসে বলতেছে যে আমরা আমরা কি কিছু ইয়ে নিয়ে যাব, যে তেল নিয়ে যাব। আমি বললাম যে কি কারণে তেল নেবে, তোমার পুরো অর্ধেক তেল আছে এখনো, বুঝছেন, টাঙ্কিতে। কিন্তু এই যে তার মাথার মধ্যে এটা ঢুকে গেছে, আমি পাবো কিনা, আমি পাবো কিনা। এইটা আমাদের লোকগুলোর এইটা একটা রোগ হয়েছে ভাই, তেল শেষ হোক তারপরে কিনেন। এখন এই জি, এই জি। যে হাঙ্গামা নিজেরা নিজেরা তৈরি করছে, এইসব কারণেই তো মানুষ অস্থির হয়, এবং জ্বালানি তেলের এই এই সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেল থেকেও সবচেয়ে বড় বিষয়টা তো আজকে দেখলাম আমি, এলপিজি নাকি ওটাকে কি বলে, যেটা বাসা বাড়িতে যেটা গ্যাস ইউজ করে, জি। সেটার দাম বাড়িয়ে দিয়েছে, এবং হিউজ দাম সিলিন্ডার বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, অনেক। সেটা হিউজ দাম বাড়িয়ে দিচ্ছে। সরকারের সরকারের এইসব বিষয় নিয়ে আমরা, আবার সরকারের এই সমস্ত কার্যক্রম নিয়ে আমরা আশা করি যে বিরোধী দল সংসদে কথা বলবে, কিন্তু না, বিরোধী দলের সংসদে এগুলো নিয়ে কোনো কথা বলছে আমি শুনি নাই। বিরোধী দল হাম টিকা নিয়ে যে এখন এটা মাঠের হাঙ্গামা হচ্ছে, যে শিশুরা মারা যাচ্ছে, সেই নিয়ে কোনো কথা বলে না। কারণ এগুলো নিয়ে কথা বললে আবার ইউনূসের বিপক্ষে চলে যাবে হয়তো, এই জন্য এখন এরা আসল কাজে না গিয়ে নকল কাজ নিয়ে ব্যস্ত হচ্ছে, এবং এটা পার্লামেন্ট থেকে বের হয়ে এখন রাজপথেও যাবে, আগামীকাল তারা রাজপথে নামবেও বলছে। আমি জানি না কত লোকের সাড়া তারা কিন্তু এগুলো যে একটা ফেক আন্দোলন এবং একটা ফেক মানে ইয়ে দেওয়া, সুড়সুড়ি দেওয়ার চেষ্টা। এবং আপনি দেখেন যে আওয়ামী লীগ ছাড়া যে সংসদ গঠিত হয়েছে, সবার একটা ধারণা ছিল যে এইটা হবে এ টিম আর বি টিম, এটা এক ধরনের ভাই ভাই এটা সংসদ হবে। এখন ভাই ভাই সংসদকে একটা প্রাণবন্ত করার জন্য, দেশকে বুঝানোর জন্য হইতে পারে, এটা একটা গেম হইতে পারে, যে দেশকে বোঝানোর জন্য আমাদের কত বিরোধ দেখো আমরা, কিন্তু বিরোধ কি নিয়ে সেটাই আমি বুঝলাম না। কারণ বিএনপি একবারও বলে নাই যে আমরা আমাদের অঙ্গীকার থেকে সরে যাচ্ছি। ওনারা জি। বলেছেন যে আমরা যা অঙ্গীকার করেছি, জুলাই সনদ যা করেছি সেটাই পূর্ণাঙ্গ বাস্তবায়ন করব। জুলাই সনদের সবচেয়ে জরুরি যে বিষয়টা ছিল, যে হত্যাকাণ্ডের গুলো ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে, যারা হত্যা করেছে তাদেরকে বাঁচিয়ে দিয়েছে, এবং কিছু হত্যা করেছে হত্যাকারীদের জেলে আছে, পালিয়ে আছে, আর ভুয়া ভুয়া মামলা করে শত শত লোককে জেলে দিয়ে রাখছে, আর ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে। খুব ভালো, আপনি আচ্ছা, এই যে ইন্ডেমনিটি দিয়েছেন, এই যে সেটা আপনি নিয়ে তো ভুয়া মাথা ভুয়া ব্যথা নাই। মামলার কথা বললেন, আপনি আমাকে এই কথা হ্যাঁ। একটু বলি। যেহেতু ভুয়া ভুয়া মামলার কথা উঠলোই, তাহলে আমি আরো কিছু বলি যে আমাদের এখানে দেখেন অনেক সাংবাদিককে কিন্তু হুম। নানা ধরনের অজুহাতে অথবা ধর্ম অপরাধে মামলা দিয়ে ঢুকে রাখছে। তাদেরকে জামিন হচ্ছে না, তাদের কোনো বিচার কার্য শুরুও হচ্ছে না। বাট আপনি ভাবেন, এরভাবে যে জেলে থাকে তার সংসারটা কি তছনছ অবস্থা হয়ে যায়। আপনি নিজে জেলে ছিলেন, আপনি জানেন এর মধ্যে আপনার সংসারের মধ্যে কি গেছে, নিশ্চয়ই আপনি জানতে পেরেছেন, ওই সময় হুম। জানতে পেরেছেন। তো এই যে হচ্ছে কাজগুলো, এগুলোর কতটুকু আসলে প্রয়োজনীয়তা ছিল, যেটা তো ওরা করেছে। এই সরকার তো আসতে আজকে 1.5 মাস 2 মাস হয়ে গেছে, তাহলে এখনো তারা কোনো জামিন পাচ্ছে না। আমি পার্টিকুলার একজন নামই উল্লেখ করতে চাই, এই যে আমাদের শওকত মাহমুদ ভাই, ওনাকে অ্যারেস্ট করা হয়েছে কেন? উনি কি করেছেন? এখন এইটা এই সরকার আসার পরও শওকত মাহমুদ আমাদের সিনিয়র ভাই, আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বড় সাংবাদিক, আমাদের অগ্রজ, প্রেস ক্লাবের অনেকবার সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন। তো ওনাকে কি কারণে আটকে রাখা হয়েছে এখন পর্যন্ত, এটা কিন্তু আমার কাছে এখনো ক্লিয়ার না। আপনি কি এই সম্পর্কে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন তোলার জন্য। অনেক সাংবাদিককে যে গ্রেপ্তার করেছে এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, স্বৈরাচারের আমলে তারা দালালি করেছে এগুলো বলা হয়েছে, বাবু ইনক্লুডিং বাবু ভাই, শ্যামল দত্ত, এদেরকে নিয়ে কথা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বলতে চাই, তারা যদি দালালি করে থাকে, দালালির মামলা দেন, তাদেরকে কোথাকার কোন হত্যা ভুয়া মামলা দেওয়ার তো কোনো দরকার নাই। শওকত মাহমুদের কথা তো আমি খুবই ব্যথিত। আমাকে যেদিন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, একটা বড় কাহিনী, আমি আমি কতটুকু বলতে পারবো আপনাকে জানি না সময়ের জন্য। আমাকে প্রথম যে ডিবি অফিসে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি দেখছি শওকত ভাইকে, ওই রুমে নিয়ে গেছে আমাকে। তো ওই তড়িঘড়ি করে তার ইন্টারোগেশন, মানে যেটা তার জিজ্ঞাসাবাদ যেটা চলতেছিল, জিজ্ঞাসাবাদ ওইখানে ওইখানে শেষ করে আমাকে ওইখানে বসানো হইলো। আর শওকত ভাই ইয়েতে গেলেন। ওই দিন ওই রাতে আমার সাথে তার দেখা হয় না, পরবর্তী রাতে তার সাথে আমার দেখা হয়েছে, আমরা একই রুমে ছিলাম। আমি বোধহয় ওনার সাথে
3 দিন বোধহয় 3 রাত শেয়ার করেছি একসাথে আমরা একই রুমে। পরবর্তীতে আমি আবার একা হয়ে গেছি। তো ওই মামা আমার 5 দিনের রিমান্ড ছিল, সবগুলো মিলে ওইখানে 7 দিন আমাকে থাকতে হয়েছে। যেটা বলছিলাম যে শওকত ভাই আমাকে, আমি বারবার শওকত ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, শওকত ভাই কি হতে যাচ্ছে, আমার কি হবে, কোথায় কিভাবে করব, জেল জীবন কি রকম, ওইখানে আমি কাটাবো কি করবে, আমার মেন্টাল মানে এত অবস্থা খারাপ হয়েছে, আমি বিপর্যস্ত অবস্থায়। শওকত ভাই আমাকে আশ্বাস দিচ্ছিলেন যে না আনিস, এটা এইভাবে ভেঙে পড়লে যে হবে না, আপনি মুক্তি পাবেন, এটা নিয়ে চিন্তা করেন না, এগুলো ভুয়া মামলা। মানে উনি আমাকে এই আশ্বাস দিচ্ছিলেন, এবং উনার ব্যাপারে আমি যেটুকু জানলাম, উনি আমাকে যেটা বললেন, উনার মামলা কোনো এক এনায়েত ব্যক্তি আসছিল, সে নাকি এখানে কি এনায়েত বা কোনো একটা নাম, এরকম একটা নাম, সে এসে এখানে সরকার গঠন করতে চাইছে, ইউনূসকে ফেলে দিতে চাইছে। ইউনূসকে ফেলে দিয়ে সে নতুন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করতে চাচ্ছে। তো আমি বললাম যে সেখানে কেয়ারটেকার না, মানে কি এই জাতীয় একটা গভর্নমেন্ট করতে চাইছিল অন্তর্বর্তীকালীন। মানে তো আমি বললাম যে সেখানে আপনার ভূমিকা কি? তো বলে যে আমি তার সাথে আমার কোনো কথাই হয় নাই। আমার ভূমিকা, আমাকে বলতেছে তার কাছে একটা তালিকা পেয়েছে, সেখানে তথ্য উপদেষ্টা হিসেবে আমার নাম পেয়েছে। তো আমি বললাম যে, তো উনি বললো যে, আমি বললাম তাকে তাহলে ওদেরকে যারা জিজ্ঞাসাবাদ করছে, তাহলে আমাকে তথ্য উপদেষ্টা করতে চাইছে, বাকি উপদেষ্টা তো আছে, তাহলে ওরা কই? ওদেরকে আনেন। আর আমার নাম কোনো একজনে লিখে রাখলো, তাহলে আমি কি তথ্য উপদেষ্টা হয়ে গেলাম? আমার নাম তো যে যে কেউ যে শখের বশে কেউ লিখতেই পারে। সে একই একই কাণ্ড ঘটেছে আরেকজন সাংবাদিকের জন্য, তার নাম আজহার, আজহার মাহমুদ। হ্যাঁ, তাকেও এই একই মামলায় নিয়েছে। ঠিক আছে, তারা মামলা নিয়েছে, সেখানে তারা ফাইট করে ইয়ে পাচ্ছে, জামিন পাচ্ছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা তাদের জামিনও গন্ডগোল দেখিয়ে দিয়েছে। শওকত ভাইকে এখন আরেকটা মামলা দিয়েছে, সেটা হচ্ছে ইয়ে, এই পান্না এবং ওই যে মন্ত্রী আপনার ইয়ে ছিল যে সিদ্দিকী সাহেব, হ্যাঁ, সবাইকে যে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে আবু আলম শহীদ কেন ছিল এটা? আবু আলম শহীদ খান ছিলেন যে মামলা দিয়েছিল, এখন ওনাকে মামলা দিয়েছে, উনি ওখানে জানও নাই। তা আমার মনে হয় যে এই একটা আপনি যেটা বলছিলেন, আমি তো জেলে গিয়ে বুঝেছি, জেলে এক যে ব্যক্তিকে পাঠানো হয়, আসলে উনি জেল খাটেন না, ওনার পুরো পরিবার জেল খাটেন। রাইট, ওনার রাইট। ফ্যামিলিতে কি বিপর্যয় হয়, যারা জেলে গেছে, যাদের ফ্যামিলি জেলে কোনোদিন অভিজ্ঞতা হয়েছে, শুধুমাত্র তারাই জানে। এখনো যে হাজার হাজার মানুষ জেলে আছে, তাদের ফ্যামিলি জানে তারা তারা কি ধরনের নির্যাতনের মধ্যে যাচ্ছে, এবং ভুয়া মামলার মধ্য দিয়ে যে যেভাবে যাচ্ছে। এক একটা শহীদ শহীদের মামলা, এক একটা 700-800 লোককে মামলাতে জড়িয়ে দেওয়া হয়েছে, এরা খুনি বলে। 700-800 লোক একজন শহীদ জুলাই যোদ্ধাকে হত্যা করে। এই যে ভুয়া মামলা ইউনূস দিয়ে গেছে, আসিফ নজরুল দিয়ে গেছে, এটার খেসারত আসিফ নজরুলের একটা ভিডিও তো খুব ভাইরাল, হায় আল্লাহ আমি যদি মন্ত্রী হতাম কি করে ফেলতাম, যে মানুষ কিভাবে এটা করে, মানুষের দোয়া পাইতাম। এই সারা জীবন মানুষের বদদোয়া পাবে আসিফ নজরুল যেটা করে গেছে। ওর উপর যা লানত পড়বে মানুষের, এই মানুষগুলা যেগুলোকে বিনা বিচারে সে জেলে রেখেছিল, এবং যাদের জামিন হওয়ার প্রেক্ষিতেও সে গালাগালি করেছিল বিচারকদের, যে মানে বিচারকরা কিভাবে, মানে গালাগালি মানে গালাগালি ওই অর্থে না, ভর্ৎসনা করেছে, এরা কিভাবে জামিন দিয়ে দিচ্ছে, আমরা দেখবো এই জাতীয় কথাবার্তা। তো একজন আইনমন্ত্রী হয়ে সে এগুলো বলেছে, এবং সে আবার আল্লাহর কাছে বলছিল তাকে সেবা করার দেবেন না, তাকে যে সেবা করতে দিয়েছে আল্লাহ, সে কি করে গেছে এটা জাতিতে এখন দেখলো। তো আমি মনে করি যে যারা এই ভুয়া মামলায় জড়িত আছে, শওকত মাহমুদ সহ অন্যদের ব্যাপারগুলো পর্যালোচনা করা দরকার। বিশেষ করে শওকত ভাইয়েরটা করা উচিত। আমি শওকত ভাইকে আরো জিজ্ঞেস করেছিলাম কেন আপনাকে এই মামলায় জড়ানো হলো। শওকত ভাই আমাকে যেটা বললেন, সেটা জাতীয়তাবাদী সাংবাদিকদের সঙ্গে ওনার বিরোধ চলছিল, প্রেস ক্লাব ইলেকশন নিয়ে বিরোধ চলছিল, এবং প্রেস ক্লাবে ওনার একটা বিশেষ ভূমিকা থাকে সবসময় নির্বাচনে, কারণ উনি প্রেস ক্লাবের একাধিক সময় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি ছিলেন। তো ওইসব কারণে জাতীয়তাবাদী সাংবাদিকদের মধ্যে একটা বিরোধে তাকে এখানে বলির পাঠা বানানো হয়েছে। আমি আমি বলবো যে তার মামলাগুলো পর্যালোচনা করা উচিত। এবং তার মেয়ে রিসেন্টলি আমাকে কল করেছিলেন, উনি বলছিলেন যে আব্বা বলেছেন, উনি কিন্তু হার্টের রোগী, উনি ওনার অপারেশন করানো রোগী, ওপেন হার্ট করা রোগী। তো এরকম একটা লোককে যেভাবে নির্যাতন করা হচ্ছে, এবং উনি তো ডিভিশন প্রাপ্ত না, নন ডিভিশন অবস্থায় জেলে জেলে ঘুরছেন, এই অবস্থায় ওনাকে মুক্তি দেওয়া দরকার। কারণ ওই ওনার মেয়ে যেটা বললেন, বলছে আব্বা বলেছেন তারা যদি কেউ চায় আমি রাজনীতি করব না, আমি ওই মুসলেখাও দিতে রাজি আছি, আমি জেলে মরতে চাই না।
আমি আর কি বলবো, এর থেকে করুণ কাহিনী আমার মনে হয় নাই। শওকত ভাই, আপনি বলছিলেন আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের, আপনার আমার দুজনেরই জার্নালিজম ডিপার্টমেন্টের বড় ভাই, উনি রাজনীতি করেছেন। উনার রাজনীতিকে আমি কোনোদিনও সাপোর্ট করি না। উনি উনার মতে ছিলেন। আমি কারো রাজনীতি সাপোর্ট করি না, সাংবাদিকদের রাজনীতিতে আমি বিশ্বাসী না, আপনি জানেন সেটা। তো উনি উনার রাজনীতি করেছেন, উনার খেয়াল। এখন যদি উনি বলেন যে না আমি আর রাজনীতি করব না, এখন উনি এই আবেদনের পরে তো আমার মনে হয় না যে তার প্রতি নির্দয় হওয়া উচিত কারো। তাছাড়া যে সরকার তাকে যে কারণে নিয়েছিল সেই কারণ এবং সেই সরকার পুনরায় তো নাই। কাজে এই সরকারের আমার মনে হয় এই সরকারের এখন প্রমাণ করার সময় এসেছে যে সাংবাদিকদের প্রতি তাদের কি ধরনের মনোভাব। আমি আলোচনা শেষ করব, যে শেষের আগে একটা প্রশ্ন করার আসলে কৌতূহল আমি দমন করতে পারছি না। আমি জানি না আপনি কি জবাব দেবেন। আমাদের একজন বিশিষ্ট টক শো তারকা ইদানিং হয়েছেন, আজকাল উঠে এসেছেন। তিনি একটা কথা বলেছেন একটা টক শোতে, যে ৭১-এ মানচিত্র ও পতাকা পেলেও স্বাধীনতা পাইনি, স্বাধীনতা পেয়েছি ২৪-এ। এই ভদ্রলোক হলেন ব্যারিস্টার শাহরিয়ার। আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন তার এই মন্তব্য? ভেরি আনফরচুনেট যে শাহরিয়ার মতো লোককে নিয়ে আমার কথা বলতে হবে। এও তো মানে যত টক শোতে গেছে আমার সাথে ২-৩টাতে ছিল, আমি দেখেছি হাউ কাউ করে চিৎকার দেয়। আমি জিজ্ঞেস করি ভাই চিৎকার দাও কেন তুমি, এমনি কথা বলো, খামাখা বলো যে এগুলো খায় লোকে। তো শাহরিয়ারকে খাচ্ছে এখন, এই জন্য টেলিভিশন গুলো নিয়ে যায়। একে নিয়ে কথা বলার কোনো রুচি হয় না আমার, এবং ওর সাথে আমি টক শোতে বসবো না। আমি কয়েকবার আমাকে রিকোয়েস্ট করেছে, আমি বলছি না, আমি এইসব মেন্টাল মেন্টাল লোকজনের সাথে আমার টক শোতে বসার কোনো ইচ্ছা নাই। এবং যে বাংলাদেশকে বিশ্বাস করে না, যারা স্বাধীনতা বিরোধী, এদের সঙ্গে তো বসার প্রশ্নই আসে না। আর তার মতামত থাকতে পারে, সে আমার ভিন্ন মতের হতে পারে, সেটা তো অন্য বিষয়, কিন্তু বাংলাদেশকে তো বিশ্বাস করে না। সেই যে দলের আজকে ওকালতি করছে যে, আপনি দেখেন জাতীয় সঙ্গীত বাজে এই সংসদে বসে থাকে, সে যাদেরকে মুরব্বী মানে যাদের কথা বলছে, এরা এরা বসে থাকে না, জাতীয় সঙ্গীত বাজছে, আপনি দেখেন নাই? তারপরে এরা, হ্যাঁ, আমি ওখানে ছিলাম, আমি ওখানে আমন্ত্রিত ছিলাম। ও আপনি আমন্ত্রিত হয়ে দেখে এসেছেন, আমি তো দেখলাম। এরা 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 ভণ্ডামি করে শহীদ মিনারে যায়, স্মৃতিসৌধে যায়, তাদেরকে জিজ্ঞেস করে কেমন এসেছেন, এরা স্বীকার করে না যে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে এসেছি, বললো রীতি অনুযায়ী এসেছি। যে এদেরকে নিয়ে কি কথা বলবো, এরা তো প্রকাশ্য মানে স্বাধীনতা বিরোধী। এরা নিজেরা নিজেদের কার্যক্রমে বলছে এরা জাতীয় সঙ্গীতে বিশ্বাস করে না, এরা সংবিধানে বিশ্বাস করে না, সংবিধান ছুড়ে ফেলে দিতে চায়, ৭২-এর সংবিধানে ওদের গা জ্বালা পড়া করে। তো আমার মনে হচ্ছে যে আমাদের আরো আনফরচুনেট যে আমরা সাংবাদিক হিসেবে আসলে সরকারি দলকেই সমালোচনা করার কথা, আমাদের সরকারি দলকে আমাদের কোশ্চেন করবো, এটাই নিয়ম। কিন্তু আমরা মানে এমন একটা বিরোধী দল পাইছি যে তারে নিয়েও আমাদের সমালোচনা করতে হচ্ছে। আমাদের আসলে আর জায়গাই নাই যে কারোর সাপোর্ট করব, যে এই আমাদের একটা ভরসা হতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আনিস আলমগীর এই বিশ্লেষণ। আনিস আলমগীর অনেকদিন পরেই আমাদের এখানে পেলাম নাকি। ওনার জেল থেকে মুক্তি পাওয়ার পর মাত্র একবার এসেছিলেন, আর আজকে আমরা আশা করি এরপর থেকে প্রতি শুক্রবার নিয়মিত ওনাকে আমরা পাবো। আপনারা ভালো থাকবেন। ওনার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের লিখে জানাবেন।